আমি বলবো না কর্মচারী ব্রাত্য বসু করছে, আমি বলবো না এসএসসির চেয়ারম্যান কর্মচারী করছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখছেন না, পরপর ডিসমিস হচ্ছে, পরপর ডিসমিস হচ্ছে, পরপর ডিসমিস হচ্ছে, পরপর ডিসমিস হচ্ছে। আরো কিছুদিন যেতে দিন, কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আইন যখন ঘুমিয়ে থাকে লোকে কিছু ভাবে না, কিছু বোঝে না, সবাই ভাবছে কিছুই হবে না। আইন যখন জেগে উঠবে, যাদের ওএমআর মিসম্যাচ নেই, যাদের ডিগ্রি কাগজপত্র সব ঠিক আছে, তারা কেন বললেন না? সুপ্রিম কোর্টে যখন হলো, বেশ কিছু জেনুইন ক্যান্ডিডেট সকাল বিকেল, জেনুইন বলে দাবি করছেন যারা, সকাল বিকেল এসএসসি অফিসে পড়ে আছেন, আর বাইরে এসে মিডিয়ায় বলে যাচ্ছেন যে এসএসসি আমাদের হয়ে সিবিআই তদন্ত এখনো বাকি আছে। এটা আমি যারা জেনুইন তাদেরকে জিজ্ঞেস করছি, কিন্তু জেনুইন ক্যান্ডিডেটদের আমি এই কথাটা আবার বলবো, অন্যায় যে করে, আর আপনারা অন্যায়টা সয়েছেন, সবাই জেনুইন। আমিও কালকে ঝুলিয়ে নেবো গলায়, জেনুইন। মমতা ব্যানার্জিও ঝুলিয়ে নেবে, আপনারা সবাই জেনুইন। যা সাথে জেনুইন। বিচারপতি যখন ফাঁসির রায় দেয় না, সেই পেনটা ভেঙে ফেলে। সর্বোচ্চ আদালতে এসএসসি মামলার ফের একটা শুনানি হলো। আমরা দেখলাম র্যাঙ্ক জাম যারা করেছেন তাদের একাংশ আদালতে গেলেন, সর্বোচ্চ আদালতে, এবং তারা দাগি নন এই বিষয়টাই ব্যাখ্যা চেয়েছেন এবং বেশ কিছু আলোচনা হয়েছে, শুনানি হয়েছে। কি তাতে কি হলো? কি হলো? সেই তো খারিজি হলো। যেই যাবে খারিজি হবে, খারিজি তো হলো। দেখুন, যাদের চাকরি গেছে তাদের আমি কিছু বলতে পারবো না, কারণ তাদের এমনি মাথার কিছু কোনো ঠিক নেই। তারা শিক্ষিত, মানে তাদের মধ্যে যারা জেনুইন তারা শিক্ষিত, তাদের মধ্যে যারা জেনুইন তাদের মধ্যে উচ্চশিক্ষিত, তারা উচ্চশিক্ষিত, তাদের কিছু বলার জায়গা নেই, কারণ তাদের মাথার ঠিক। এক, দুই হচ্ছে হলো কারণ তাদের জীবনটা শেষ হয়ে গেছে। একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো যদি কারোর পুরো জীবন ধ্বংস হয়ে যায়, তাতে কিছু তাদেরকে কি বলব? কিন্তু তবু তাদেরকে আমি একটা কথা বলব, অর্ডারগুলো ভালো করে পড়ুন। আবারও বলেছি আপনাদের মাধ্যমে, আগেও বলেছি, এখনো বলব, লাস্ট এমেটাতে রাজ্য সরকার সম্মতি দিয়েছে যে তারা এই জাজমেন্ট মেনে নিয়ে নতুন করে পরীক্ষা নেবে। সরকার সম্মতি দিয়েছে, এক। দুই, জাজমেন্টগুলো পড়লে দেখতে পাবেন সরকার বলেছে 5,000 বা 6,000 টেন্টেড ক্যান্ডিডেট, কিন্তু সরকার একটা জায়গা কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি আজও সার্টিফাই করে বলেনি, যতদিন মামলা চলেছে বলেনি। কি বলেনি? কতজন জেনুইন ক্যান্ডিডেট, তার সার্টিফাইড লিস্টটা কোথায়, আজ অবধি বলেনি, ভবিষ্যতেও বলবে বলে আমার মনে হয় না। ভবিষ্যতে বললে কি হবে তা আমি জানি না, কিন্তু মামলা চলাকালীন কোনোদিন ওটা দেখায়নি। শুধু মিডিয়াতে আমি একবার দেখেছিলাম, শিক্ষামন্ত্রী বলেছিল যে আমি দেব, এই বার করে দেবো, এই বার করে দেবো, এই বার করে দেবো, ব্যাস। যেদিন বার করার দিন আসলো, সেদিন শিক্ষামন্ত্রী 180 ডিগ্রি পাল্টি। তৃণমূল দলটাই পাল্টি, সেটা কথা না। শিক্ষামন্ত্রী কর্মচারী, মমতা ব্যানার্জির কর্মচারী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাল্টি খেয়ে গেল। কেন? মুখ্যমন্ত্রী বলে দিল দেওয়া যাবে না, তাই দিল না। মাইক নিয়ে বাজারে আমি বক্তৃতা করে বেড়াবো, বাজারে ডায়লগ মেরে যাব মাইক নিয়ে, সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে পারে। আদালতে আইন এবং ডকুমেন্ট, এর ওপরে আদালত চলে। যেই বিচারপতি আসুক, এই যে ন্যারেটিভ কিছু যারা যারা আছেন তারা বলে বেড়াচ্ছিলেন যে বিচারপতি পাল্টে যাক, বিচারপতি রিটায়ার করে যাক, তারপরে নতুন বিচারপতি আসবে, সেইখানে গিয়ে কি হলো? গেল। হবে না। কেন হবে না? সেই কারণটা বুঝতে হবে। জেনুইনদের লিস্ট উইথ সার্টেনিটি রাজ্য সরকার দেয়নি, দেবে না।
কোনো পরীক্ষাতেই দেয় না সেটা। এই পরীক্ষাতে মামলা চলাকালীন এই সিলেকশন প্রসেসের মামলা চলাকালীন রাজ্য সরকার দেয়নি, দেবে না জেনুইনদের লিস্ট, দেবে না। তো কি করে হবে? আমি গলার মধ্যে লিখে বেরিয়ে যাবো যে আমি জেনুইন, আমায় চাকরি দাও, হবে? আপনি কি করে জানেন দেবেন না? ডিআই অফিসগুলোতে তো লিস্ট পাঠিয়েছে। প্রকাশ্যে কোথায় এসেছে? প্রকাশ্যে না আসলে, পাবলিকেশন না হলে সেই লিস্টের কি মূল্য আছে? লিস্টটা যদি টেবিলের তলায় টাকা দেওয়ার মতন হয়, তৃণমূল যেভাবে টাকা নেয় টেবিলের তলা দিয়ে, ওই যে নারদাতে দেখা গেছিল না, টেবিলের তলা দিয়ে সব ভাইপোর কাকা জ্যাঠারা, হ্যাঁ দেখা গেছিল টেবিলের তলা দিয়ে যদি এখন লিস্ট আছে। টেবিলের উপরেও ছিল কাগজি মুড়ে, স্যান্ডো গেঞ্জি পরে, সে অনেক অনেক। আমি বলছি যে তৃণমূল তো টেবিলের তলা দিয়ে যদি এখন লিস্ট নেয়, টেবিলের তলা দিয়ে যদি লিস্ট নেয়, তাহলে সেই লিস্টটা আদালতে গ্রহণযোগ্য লিস্ট হবে? সেই লিস্টটা যদি প্রকাশ্যে না আসে, সেটা কোনো এটা কি অবাস্তব কথা আমি বলছি? ডিআই অফিসের লিস্ট পারি, লিস্টটা প্রকাশ করতে কি অসুবিধে ছিল? ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, এই দুজন তৃণমূলের কর্মচারী, এরা এই লিস্ট প্রকাশ করতে পারবে না। কেন? মুখ্যমন্ত্রী বারণ করেছে, তাই জন্য। কিন্তু দাদা, এই যে র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন, তারা পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, পার্সোনালিটি টেস্ট দিয়েছেন, তাতে পাশ করেছেন, তারা তালিকায় পিছনের দিকে ছিলেন। মানে এসএসসির গন্ডগোলের জন্য, পর্ষদের গন্ডগোলের জন্য তারা সামনে চলে গেছেন। সেই দায় কি তাদের, যারা চাকরি পেয়েছে? যখন র্যাঙ্ক জাম্প করে 100 যখন 1 হয়ে গিয়ে চাকরি হয়ে গেল, নিল কেন ভাই? তার তো এসএসসি কে বলা উচিত ছিল, ভাই আমার 100 ছিল, ওটা 1 হয়ে গেছে, তুমি ক্ল্যারিফাই করে দাও, তারপরে নেবো। দেখুন, এইগুলো হলো টেন্টেড ক্যান্ডিডেট। জেনুইন যারা, তারা বলছে না। আপনার র্যাঙ্ক 100, আপনাকে চাকরিতে নিয়ে নিল, যে ফার্স্ট হলো তাকে নিল না, তা আপনারই তো এসএসসির কাছে চাকরি নেওয়ার আগে ক্ল্যারিফিকেশন চাওয়া উচিত ছিল। না, তিনি তো সাদা খাতা দিয়ে চাকরি পাননি, বা তিনি তো আপনার ফাঁকা ওএমআর, যার পেছনে র্যাঙ্ক সে আগে চাকরি পেয়ে যাবে, এটা পৃথিবীতে কোনো জায়গাতে হয়েছে আজ পর্যন্ত? পৃথিবীতে কোনো জায়গাতে যার র্যাঙ্ক 100 সে পেয়ে গেল, পরেশ অধিকারীর মেয়ে পরীক্ষায় বসেনি, ওয়েটিং লিস্ট 1, চাকরি পেয়ে গেল। যে সব তার ঠিক, তার র্যাঙ্ক 100 এসেছে, সে যদি চাকরি পেয়ে যায়, তো 1 নম্বর কি দোষ করলো, 2 নম্বর কি দোষ করলো, 3 নম্বর যে র্যাঙ্ক ছিল সে কি দোষ করলো, 4, 5, 6, 7 করে একদম 99 অব্দি কি দোষ করলো? না, তারা বলছেন র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন, তাদের একাংশ আদালতে গিয়ে বলছেন যে তাদের অন্তত পরীক্ষা দিতে দেওয়া হোক, এবং তাদের যেন। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা তারা নিলেন কেন? যখন সে মানছে যে আমার র্যাঙ্ক জাম্প হয়েছে, তাহলে তার চাকরিটা নিলেন কেন আপনি? এই উত্তরটা কে দেবে? না, কোথাও গিয়ে কি যারা র্যাঙ্ক জাম্প করেছেন তারা কম অযোগ্য, আর যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন তারা বেশি অযোগ্য? বেশি যোগ্যর মধ্যে বেশি অযোগ্য, কম অযোগ্য, এইসব ক্লারিফিকেশন কি মুখ্যমন্ত্রী দিচ্ছে, না বা শিক্ষামন্ত্রী দিচ্ছে, নাকি এসএসসির যারা তৃণমূলের কর্মচারী আছে তারা দিচ্ছে? আমি যেটা জানতে চাইছি। দেখা হচ্ছে ব্যাপারটা, না দেখা হচ্ছে কি অযোগ্য। একটা সিলেকশন প্রসেসে কেউ যদি নাম লিখতে ভুল করে, তার ক্যান্ডিডেট রিজেক্টেড হয়। সিলেকশন প্রসেস মানে কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিশন নাম লেখা থেকে শুরু হবে। ওএমআর তো পরে আসবে, নাম রোল নাম্বার যে ঠিক করে লিখতে পারবে না, তারটাই ওএমআর মিসম্যাচ হবে। তার যোগ্যতা নেই সেই চেয়ারে বসার। কিন্তু দুঃখের বিষয় আমার কাছে যেটা, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, আইনে আমি কিছু করতে পারছি কিনা আমি জানি না, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, কিছু জেনুইন লোকের চাকরি চলে গেল। আজ অব্দি জেনুইন কারা সেটা সরকার বলল না। ডিআই অফিসে লিস্ট পাঠাবে কেন? লিস্ট প্রকাশ্যে আনবে না কেন? শুনুন, এই যে গিমিক গুলো করছে,
আমি বলবো না কর্মচারী ব্রাত্য বসু করছে, আমি বলবো না এসএসসির চেয়ারম্যান কর্মচারী করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি আপনাকে আজকে আবারও বলছি, যে দেখছেন না পরপর ডিসমিস হচ্ছে, পরপর ডিসমিস হচ্ছে, পরপর ডিসমিস হচ্ছে, পরপর ডিসমিস হচ্ছে। আরো কিছুদিন যেতে দিন, কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আইন যখন ঘুমিয়ে থাকে লোকে কিছু ভাবে না, কিছু বোঝে না, সবাই ভাবছে কিছুই হবে না। আইন যখন জেগে উঠবে, আইন যখন জেগে উঠবে, তার পরিণতি ভয়ঙ্কর হবে। এখন এই এসএসসির আইন একদম সুপ্রিম কোর্টের রায় হয়ে স্ট্যাম্প পড়ে গেছে। রাজ্য সরকার যা পারছে মিথ্যা কথা বলে যাচ্ছে, খোদ মুখ্যমন্ত্রী নিজে। এর যে কি ভয়ঙ্কর পরিণতি হবে, যারা বিশ্বাস করছেন মুখ্যমন্ত্রীকে, যে চোখের জল নাকের জল হয়েছে তার অন্তত 10 থেকে 15 গুণ বেশি হবে, 100 গুণও বেশি হতে পারে। সময় দিন। আর কি হবে, চাকরি বাতিল হয়ে গেছে, তারা রাস্তায় নেমে এসছেন। ওএমআর প্রকাশনাটা বাকি আছে, টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দেওয়াটা বাকি আছে, বাকি আছে। এখন গরমের ছুটি চলছে, সবাই আনন্দে আছেন, মুখ্যমন্ত্রী মাইনে দিচ্ছে সবাইকে, টেন্টেডদেরও মাইনে দিচ্ছে, ভাতা দিচ্ছে। যারা নিচ্ছেন তারা সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছেন, যারা নিচ্ছেন তারা মুখ্যমন্ত্রীর কথা মেনে নিয়েছেন। মানে আইনে দাঁড়াচ্ছে, আমি বলছি না, আমার কথা বিশ্বাস করবেন না, সব তো মুখ্যমন্ত্রী ঠিক কথা বলছে, অনেকে বলছে, যারা বলছে আমি তাদেরকে বলছি। আরো কিছু জিনিস আছে যেগুলো আমি এখন বলছি না, আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে। আমার দুঃখ শুধুমাত্র যোগ্য শিক্ষক, যোগ্য শিক্ষিকা, যোগ্য শিক্ষাকর্মী যারা, তাদের জন্য আমার মনে প্রাণে কষ্ট এবং দুঃখ হচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে সেটা কেউ বুঝতে পারছে না। সবটা কিন্তু আমি প্রকাশ্যে বলতে এখন পারছি না, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে, ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে। চাকরি বাতিল হয়ে গেছে, যোগ্যদেরও চাকরি বাতিল হয়ে গেছে, প্যানেল বাতিল হয়ে গেছে, আপনি বলছেন টাকা ফেরত দেওয়ার বিষয়টা রয়েছে। এর থেকে আর বেশি খারাপ কি হতে পারে? যা হওয়ার সেটা যখন আস্তে আস্তে হয়, দেখুন আমি বলে দিলে তো আর কাউকে বলবো না বিশ্বাস করতে, বলে দিলে তো আর সেটা গসপেল ট্রুথ হয়ে গেল না। পরিস্থিতি আসলে লোকে বুঝতে পারে। বাংলার মানুষ কোনোদিন ভেবেছিল যে 25,000 চাকরি এক লপ্তায় উড়ে চলে যেতে পারে একটা পেনের খোঁচাতে? বাংলার মানুষ কোনোদিন জানতো, কোনোদিন দেখেছিল? বাংলার মানুষ দেখেনি, বাংলার মানুষ দেখেনি। এটা বাংলার ইতিহাসে ইতিহাস হয়ে রয়ে গেল। এটা বাংলার মানুষ দেখেনি, সত্যি দেখেনি, তাই কেউ জানতোও না। সারা পশ্চিমবাংলার আপনি এই এসএসসি রায় বেরোনোর আগে বা হাইকোর্টের রায় বেরোনোর আগে অলিতে গলিতে পাড়ায় যেখানে যাবে, চাকরি একবার পেয়ে গেলে বাতিল হয়নি, ফালতু কথা, সরকারি চাকরি বাতিল হয়নি, এটাই তো লোকে বলতো। হাইকোর্ট বাতিল হওয়ার পরে মুখ্যমন্ত্রী কি কথা, আমি করে নেবো, ও বুঝে নেবো, কোথায় গেল সেসব কথা? বাংলার ভাগ বলে একজন নিজেকে দাবি করে, সে কোথায় গেল? শুনুন, মূর্খ লোকেদের সাথে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অযোগ্য হয় তাহলে রাজ্যের এই পরিণতি হবে। আপনি যুদ্ধ করতে নেমেছেন, ভারত পাকিস্তান, একটা এক্সাম্পল বলছি, এও বন্দুক ধরে আছে, ও বন্দুক ধরে আছে, আপনার হাতে বন্দুক নেই, কি হবে? তো মরবেন। আইনি লড়াইটাকেও একটা যুদ্ধের ময়দান বুঝতে হবে। তাই আইনের বেড়াজালটাকে আমাকে না, সরকারকে ঠিক রাখতে হবে। সেই বেড়াজাল যদি সরকার কাঁচা করে রাখে, নিজের স্বার্থে ব্যবহার করে, তাহলে কি হবে? তার পরিণতি কি হবে? মরবে। যুদ্ধের ময়দানে যদি আপনি বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া, বন্দুক ছাড়া, খালি গোলাগুলি দুপার থেকে চলছে আর আপনি মাঝখানে চলে গেছেন, তো কি হবে? আমি বলবো আমি ইনোসেন্ট, আমি জীবনে কাউকে হত্যা করিনি, জীবনে কাউকে মারিনি, আর দুদিক দিয়ে গোলাগুলি চলছে, তো কি পরিণতি হবে?
এই যে যারা যারা জেনুইন ক্যান্ডিডেট আছে তাদেরকে বাঁচানোর দায়িত্বটা কার? সরকারের। সরকারই তাদের বিরুদ্ধে বন্দুক নিয়ে নেমে পড়েছে। তাহলে কি হবে? ভুলভাল তথ্য সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট লিখছে তো অর্ডারে, যে সরকারে থাকবে সে তার রাজ্যের জনগণকে বাঁচাবে। এটাই নিয়ম, এটা সারা পৃথিবীর নিয়ম। যুদ্ধে যেমন অন্য দেশ আক্রমণ করলে যে সরকার থাকে সেই সরকার বাঁচানোর চেষ্টা করে নিজের দেশেরই। এ সরকার তো নিজের দেশে নিজের রাজ্যের যারা মানুষ তাদেরই বলিদান দিয়ে দিয়েছে। এর থেকে বড় কথা আমি কি বলবো? আইনের বেড়াজালটাকে এমন করে রেখেছে যে কিছুতেই কিছু হচ্ছে না, হবেও না। দাদা আমার শেষ একটা প্রশ্ন, এসএসসি মামলার জন্য না, অন্য কোনো মামলার ক্ষেত্রে এরকম কি কোনো উদাহরণ রয়েছে ভারতে বা বিশ্বের ক্ষেত্রে যে চাকরি বাতিল হয়ে গেছে, টাকা ফেরত দিতে হচ্ছে, তারপরেও তাদের জন্য একটা বড় একটা স্টেপ অপেক্ষা করেছে বা তাদের সঙ্গে হয়েছে? দেখুন, সারা ভারতবর্ষের যা আইনি লড়াই হয়েছে বা সুপ্রিম কোর্টের ইতিহাস বলে, এত বড় মামলা যেখানে এত লোককে টাকা ফেরত দিতে হবে, আমার জীবনে আমি তো কোনোদিন দেখিনি। আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। আর একটা কথা মনে রাখতে হবে, রবীন্দ্রনাথের একটা কথা, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই দোষী, সমানভাবে দোষী। রবীন্দ্রনাথ প্রায় 150 বছর আগে বলে গিয়েছিলেন, 100 বছর আগে বলে গিয়েছিলেন কথাটা কিন্তু আজকের দিনে বাস্তব এবং সত্যি। যারা জেনুইন ক্যান্ডিডেট বলে নিজেদেরকে দাবি করছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলব, আপনারা অন্যায়টাকে সয়েছেন, করেননি, অন্যায় করেননি, অন্যায়টাকে সয়েছেন। যখন সিঙ্গেল বেঞ্চে ছিল তখন দাবি করলেন না কেন? তখন তো আপনাদের চাকরি যায়নি, সিঙ্গেল বেঞ্চে আপনাদের নোটিশ করে ডাকাও হয়নি জেনুইনদের লিস্ট প্রকাশ করতে। ডিভিশন বেঞ্চে যখন ছিল তখন যখন আপনাদের সবাইকে নোটিশ দিয়ে ডাকা হলো জেনুইনদের লিস্ট প্রকাশ করতে, আপনারা বললেন না কেন? আমি এটা জেনুইন ক্যান্ডিডেটদের বলছি। পাবলিশ করে সব সত্যি ডকুমেন্ট সমস্ত কিছু ওয়েবসাইটে পাবলিশ করে দিক সবার নাম দিয়ে, কেন বললেন না? যাদের ওএমআর মিসম্যাচ নেই, যাদের নম্বরে কোনো গন্ডগোল নেই, যাদের ডিগ্রি কাগজপত্র সব ঠিক আছে, তারা কেন বললেন না? আমি তাদের কাছে প্রশ্ন করছি। সুপ্রিম কোর্টে যখন হলো, বেশ কিছু জেনুইন ক্যান্ডিডেট সকাল বিকেল, জেনুইন বলে দাবি করছেন যারা, সকাল বিকেল এসএসসি অফিসে পড়ে আছেন, আর বাইরে এসে মিডিয়ায় বলে যাচ্ছেন যে এসএসসি আমাদের হয়ে তাদের এফিডেভিটে জানিয়ে দিয়েছে 5000 ফেক আছে, সেটা তারা জানিয়ে দিয়েছে। কেন সেদিন বললেন না যে এটাকে প্রকাশ করুন? এটা আমি যারা জেনুইন তাদেরকে জিজ্ঞেস করছি। ওই যে বললাম, অন্যায় যে করে আর অন্যায় যে সয়। প্রকৃত যোগ্যরাও তাহলে কিছু না কিছু দোষ করেছেন বলছে? না না, প্রকৃত যোগ্যদের দোষ নেই, কিন্তু দোষটা এটা রবীন্দ্রনাথের কথায়, অন্যায় যে করে আর অন্যায় যে সয়। রবীন্দ্রনাথের কথার একদম বাস্তবের সাথে মিল আছে। এই দাবিটা তো তাদের তখন তোলা উচিত ছিল। এটা তাদের ভুল একটা। সেটা তো আমি ভুল কি ঠিক সেটা তো আর আমি ব্যাখ্যা দিলে হবে না, দাবিটা তো তোলা উচিত ছিল তখন। বাড়িতে বসে থাকবো, যারা জেনুইন ক্যান্ডিডেট তারা বাড়িতে বসে থাকবো আর বসে বসে মাইনে পেয়ে যাবো। প্রত্যেক মাসে আমাদের মাইনে আসতে হবে। এ যদি তার উঠিয়ে হয়, আর কি আমি ছাত্রদের গিয়ে পড়িয়ে আসবো, বা খাবো ঘুমোবো, এই যদি চিন্তাধারা হয় তাহলে কে বাঁচাবে? আপনার বাড়ির ছাদে এসে যদি বোমা পড়ে, আপনাকে জেগে থাকতে হবে। আপনি তখন বলবেন যে আমি কোনো অপরাধ করিনি, কিছু করিনি, আমার বাড়িতে বোমা পড়লো কেন? ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, দুদিক থেকে গোলাগুলি আসছে, আপনি বাড়ির মধ্যে থেকে যাবেন? হয় কখন? আপনাকে তো বাড়ি ছেড়ে আগে পালিয়ে আসতে হবে। ওই যে বললাম একটা কথা, দুদিকে গোলাগুলি করছে, আমি অস্ত্র শস্ত্র কিছুটা নিয়ে খালি দাঁড়িয়ে আছি। একদমই। আপনাকে তো যুদ্ধক্ষেত্র থেকে সরে আসতে হবে, অথবা বন্দুক ধরে পাল্টা গুলি করতে হবে।
কিছু তো একটা করতে হবে। বুলেট প্রুফ জ্যাকেট থাকলে আরো ভালো হয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে দাদা, এখানে আপনার আইনি জ্ঞান অনুযায়ী যদি এই সম্পর্কে একটা ধারণা দিতে পারেন যে চাকরি বাতিল হয়, যে এসএসসি মামলা না, অন্য কোনো একটা মামলায় ধরুন যে চাকরি বাতিল হয়েছে, টাকা ফেরত দিতে হয়েছে, এর থেকেও তাদের জন্য ভয়ঙ্কর কি হতে পারে? সিবিআই তদন্ত এখনো বাকি আছে, আর কিছু বলবো না। ফার্দার ইনভেস্টিগেশন দেখুন কি হয়। সবাই সুপার নিউমারিক নিয়ে লাফাচ্ছে। দেখুন, আমার সত্যি কষ্ট লাগে যারা জেনুইন ক্যান্ডিডেট, একদম মন থেকে বলছি। কিন্তু জেনুইন ক্যান্ডিডেটদের আমি এই কথাটা আবার বলবো, অন্যায় যে করে, আর আপনারা অন্যায়টা সয়েছেন, এটা আপনারা যদি এখন বলেন আমরা অস্বীকার করব, কিছু করার নেই। অনেকে দোষ দিচ্ছে আইনজীবীদের, যারা আইনজীবীরা কি করবে। আমি যদি আজকে বলে দিই আপনারা সবাই জেনুইন, তাহলে আপনাদের সবাই চাকরিতে বহাল। আমরা তো 10,750-এর বেশি অভিযোগ করিনি। 10,750 সবাই দেখেছে অনলাইন হিয়ারিং, প্রত্যেকেই দেখেছে, সংবাদ মাধ্যম দেখেছে, যারা ক্যান্ডিডেট তারাও দেখেছে। কিন্তু তারা এটাও দেখেছে 10,750-কে আমরা ইন্ডিকেট করে বলেছি, তার বাইরে বলিনি। তা বাকি যে 15,000 আছে তারা কি করলো? ঘুমিয়ে থাকলো। শুধু পাইয়ে দিতে হবে, এটা হয় কখনো? যুদ্ধের ময়দানে নিজেকেও তো এগিয়ে যেতে হবে। রাজ্য সরকারের কাছে আমি দেখলাম জাজমেন্টের পরে একটা দাবি উঠলো, কিন্তু এখন দাবিটা তুলে কি হচ্ছে? তাও তাও কি রাজ্য সরকার কি করলো না, সুপ্রিম কোর্টে গিয়ে কনসেন্ট দিয়ে দিল। আর কিছু দালাল আছে এদের মধ্যে লুকিয়ে, যেসব দালালগুলো আগেও এসএসসি অফিসে যেত, এখনো এসএসসি অফিসে যা, চাহিদার মাথায় কিচ্ছু নেই। যদি এইটুকু সামান্য জিনিস কারোর মাথায় না থাকে, তার শিক্ষক হওয়ারও কোনো যোগ্যতা নেই। একটা লোক মাধ্যমিক কেন পাস করেছে? কিভাবে প্রমাণ হবে একটা লোক মাধ্যমিক পাস করেছে? কিভাবে প্রমাণ হবে? তার সার্টিফিকেট থাকবে, মার্কশিট নয়, সার্টিফিকেট। কে দিচ্ছে? মধ্যশিক্ষা পর্ষদ দিচ্ছে। কে দিচ্ছে? সিবিএসসি বোর্ড দিচ্ছে, সরকারি সংস্থা সেই সার্টিফিকেটটা দিচ্ছে। তাদের লিস্ট পাবলিকেশন হয়। আপনি যোগ্য কি কে বলবে? আপনি বলবেন আপনি যোগ্য? এ কমন জিনিস যদি কারোর মাথায় না ঢোকে, যোগ্যটা বলবেটা কে রে ভাই? এটা তো একটা বড় প্রশ্ন। আমি বলবো যোগ্য? যিনি যোগ্য ক্যান্ডিডেট তিনি বলবেন, গলায় ছাপিয়ে নিয়ে বেরিয়ে যাবেন যে আমি যোগ্য? যোগ্যটা কে বলবে? নাকি মমতা ব্যানার্জি গলার মধ্যে ঝুলিয়ে দেবে যে বলবে এরা সবাই যোগ্য হয়ে গেল, সব যোগ্য হয়ে গেল, যাও 26,000 যোগ্য? তার তো একটা ফর্মাল প্রসেস আছে যে সেটা সরকারিভাবে বেরোবে। আর যদি সবাই বলতে থাকে, তো আমি কালকে এরকম একটা লিস্ট বার করে এরকম লিখে দেবো সবাই যোগ্য, যাও 26,000 যোগ্য হয়ে গেল। এগুলো এই ধরনের, মানে যারা বলছেন তারা বেসিক্যালি রাজনৈতিক ন্যারেটিভ ছড়ানোর জন্য বলছেন। আমি তো কোনো রাজনৈতিক কথা বলছি না। যোগ্য একটা লোক বা একটা লোক যেতে মাধ্যমিক পাস করেছে, সে কি বেসিসে তাকে আমরা ধরে নেবো মাধ্যমিক পাস করেছে? মার্কশিট দেখে আমরা অনুমান করছি, কিন্তু তার তো একটা সার্টিফিকেট আছে। যে কোনো সংস্থা, ভারতবর্ষ বলে না, পশ্চিমবাংলা বলে, সারা পৃথিবীতে তার তো একটা সার্টিফিকেট বলে একটা কিছু আছে। কেউ উচ্চ মাধ্যমিক পাস করেছে, কেউ মাস্টার ডিগ্রি পাস করেছে, কেউ গ্র্যাজুয়েশন পাস, তাহলে ভাই তার তো একটা সার্টিফিকেট থাকবে। কোনো একটা সংস্থা, সে প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, কোনো সংস্থা সার্টিফাই করবে। স্কুল সার্ভিস কমিশন কি করছে? বলছে দেবো না। এ কমন জিনিস যদি যোগ্য লোকেদের মাথায় না ঢোকে, বা যারা আছে, যাই হোক, সে এখন সরকার ইচ্ছে করে না দিলে তারাই বা কি করবে। তবে এটুকু বলতে পারি যে আমার সত্যিই কষ্ট হয় যারা যোগ্য তাদের। বিচারপতি যখন ফাঁসির রায় দেয় না, সেই পেনটা ভেঙে ফেলে। এই যে 26,000 যে ক্যান্সেলেশন হয়েছে, তার আগে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারংবার করে সরকার এবং এসএসসি কে বারংবার জানতে চেয়েছে, বারংবার সুযোগ দিয়েছে। কত সুযোগ দেবে? আর কিছু ক্যান্ডিডেট ওই মামলা চলাকালীন দেখবেন ওই কিছু দালাল, নাম বলবো না, তাদেরও চাকরি গেছে তাই জন্য নাম বলবো না, সকাল থেকে রাত অব্দি এসএসসি অফিসে পড়ে আছে। কিছু দালাল, 4-5-6টা দালাল পড়ে আছে যে না চেয়ারম্যান আমাদের সব দিয়ে দিয়েছে,
চেয়ারম্যান আমাদের সব দিয়ে দিয়েছে। ওদের যে পুরো গোল্লায় পাঠিয়ে দিচ্ছে দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী, তারা নিজেরাই, তাদের নিজেদের কোনো বোধ নেই। কি বলবেন আপনি? আরো কিছু বলতে হলে তো মানে খারাপ লাগবে জিনিসটা। এর থেকে বেশি আর আমি কি বলবো বলুন তো? বোধটাই নেই। আরে আপনি নিজে যে মাধ্যমিক পাস বলছেন, কি করে বলছেন আপনি মাধ্যমিক পাস? আপনার কাছে সার্টিফিকেট আছে বলে বলছেন? তা আপনি যে বলছেন আপনি জেনুইন, কি বেসিসে বলছেন? হাওয়ায় বলছেন জেনুইন? এটা আইন আদালতে তো কিছু কিছু বেসিস থাকবে নাকি? মাইকে বলে দিলাম আমি জেনুইন, তাই জেনুইন হয়ে গেল। আজকে আমি বলে দিলাম 26,000 জেনুইন, কাল থেকে 26,000 জেনুইন হয়ে যাবে। এইটা কি করে এটা মেনে নেওয়া যায় বলুন তো আদালতে? সরকার যদি স্টেটমেন্ট বার করে বলে যে 10,000, 15,000, 20,000, 26,000 জেনুইন ক্যান্ডিডেট, সরকার যদি স্টেটমেন্ট নিয়ে বলতো যে সিবিআই যে ওএমআর দিয়েছে সেই ওএমআর আমরা মানি না, সরকার কি বলছে মানে অদ্ভুত। সারা পৃথিবীতে কোনো সরকার এরকম কথা বলেছে? আপনি যে রেকর্ডটা পড়তে হবে। বলছে সরকার কি বলছে যে সিবিআই যে ওএমআরটা দিয়েছে সেটা জেনুইনিটি নিয়ে আমরা কিছু বলবো না। এটা কোনো স্ট্যান্ড হতে পারে আপনি বলুন তো? আইদার বলবে সিবিআই এর ওএমআর মানি, অথবা বলবে সিবিআই এর ওএমআর মানি না। তো বলে দিন সিবিআই এর ওএমআর মানি না। এই যে দুটো, কাকে বোঝাবেন আপনি? ক্যান্ডিডেটরা রাস্তায় নেমে সব স্লোগান দিতে শুরু করেছে। আরে ভাই, আইনের জায়গাটা বুঝতে হবে। যদি আন্দোলনও কেউ করতেন, এখন করছেন ঠিক আছে, আগে যদি করতে সঠিক জিনিসে সঠিক দাবিটা, যে আইনটা যেটাতে এস্টাবলিশড হয়, মানে আজকে করলে কি হবে না হবে সে বিষয়ে আমি বলছি না, কিন্তু যখন যারা বিভিন্ন সময় তো এসএসসি অফিসে গিয়েছেন, এগুলো তো অবাস্তব কথা নয়। সরকারকে তো একটা স্ট্যান্ড নিতে হবে, ওএমআর মানি বা ওএমআর মানি না। ওএমআর যদি মানি বলে, সিবিআই এর ওএমআর যদি মেনে নি বলে, তাহলে বেশ কিছু টেন্টেড যারা ব্ল্যাঙ্ক ওএমআর, সেগ্রিগেটেড ওএমআর, সেগুলো বাদ যাবে। সরকার যদি বলে ওএমআর আমি মানছি না সিবিআই এর ওএমআর, তাহলে অন্য একটা জিনিস হতো। কিন্তু মানে কোনো স্ট্যান্ডেরই কোনো ঠিক নেই। তাতে আরো ডাউট রেজ হয়ে যাচ্ছে যে পুরো প্রসেসটা টেন্টেড। এক তো টেন্ডার প্রসেস, সেটা দিয়ে দিল নাইসাকে। কে বলবে? এখন বাজারে যে যা পাচ্ছে বলে দিচ্ছে। গলায় আমি তো বলবো এবার ঝুলিয়ে নিন সবাই, সবাই জেনুইন। আমিও কালকে ঝুলিয়ে নেবো গলায় জেনুইন, মমতা ব্যানার্জিও ঝুলিয়ে নেবে, আপনারা সবাই জেনুইন, যা সাথে জেনুইন হয়ে গেল। এইটা যদি প্রসেস কারোর মাথায় ঢুকে থাকে তাহলে তো কিছু বলার নেই না। এটা 2025, যেখানে ইনফরমেশন টেকনোলজির যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, তাতে তো একটা কমন জিনিসকে কমন সিম্পল ভাবে জিনিসটা বুঝতে হবে। আইন আদালতটা তো এত কঠিন জায়গা নয়। প্রিন্সিপাল গুলো হয়তো অনেকে জানতে না পারে, সিম্পল জিনিসটা তো সিম্পল ভাবে যে কেউ বুঝতে হবে।